তরুর কণ্ঠ শুনে ফায়জান চমকে ওঠে, কিন্তু বলার মতো কি কিছু আছে ফায়জানের? তরু বলতে লাগলো, ফাইজান, ফাইজান, একবার আমার সাথে কথা বলুন প্লিজ। একটাবার আমাকে তরু বলে রাখুন। একবার বলুন লতা যা বলেছে সব মিথ্যে। আপনার সাথে ওর বিয়ে হবে না। বলুন একবার। আপনি তো আমাকে ভালোবাসেন, মনে নেই আপনার? বিশ্বাস করেন, আমি শুধু আপনাকে চাই। আমার কিচ্ছু লাগবে না, পড়ালেখা, ক্যারিয়ার সব কিছু আমি বাদ দিয়ে দিব। আপনার ফ্যামিলি আপনি যেভাবে চাইবেন সেভাবেই চলবো আমি। দিন শেষে শুধু আপনি আমার হলে আমি খুশি। সেসব সম্ভব হবে না আর। আমি নিরুপায়। আমি বিশ্বাস করি না আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আমি কখনো এটা বিশ্বাস করি না। একবার বলুন না ফাইজান, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মরে যাব ফাইজান। বুকের ভিতর হাতুড়ি পেটা করছে আমার। আপনি একবার আমাকে ভালোবাসি বলুন, আমি সব অসুখ সেরে যাবে। ফায়জানের রেসপন্স না পেয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে কল কেটে গেছে আগে। তরু ধপ করে বসে পড়ে ছাদের ফ্লোরে। লতা এসে ফোনটা নিয়ে নেয়। লতার ইচ্ছে করছিল অনেকগুলো কথা শুনিয়ে দিতে, কিন্তু তরুকে এরকম দুমড়ে মুচড়ে যেতে দেখে আর কিছু বলল না। সেখানে দাঁড়িয়ে লতা আবারও কল দিল ফায়জানের বাবার নম্বরে। ফায়জানের বাবা পাশেই বসেছিল ফায়জানের। ফোনটা ফায়জানের দিকে দিয়ে বলল, ফায়জান কল রিসিভ করে বলল, কেমন আছো লতা? আপনি আমার সাথে কথা বলছেন? আমার সাথে সুখী এই দুনিয়ায় কেউ নেই এখন আর। আমি কল দিয়েছি জানতে যে বিয়েতে তুমি লেহেঙ্গা নাকি শাড়ি পরবে, কোনটা পরতে চাও? এখন তো অনেকে লেহেঙ্গা পরছে। আপনার যেটা ভালো লাগে তাই নিন, আমার কোনো চয়েস নেই আপনি ছাড়া। ফায়জান হেসে ফেলে। সবকিছুই কি আমার পছন্দের মতোই নিব? হ্যাঁ, আপনি আমাকে মনে করে পছন্দ করবেন, এটাই তো আমার পরম পাওয়া। তরু সব শুনেছে। তরুর মনে হচ্ছে কেউ বুঝি ব্লেড দিয়ে কেটে ওর গায়ে লবণ মরিচ লাগিয়ে দিচ্ছে। লতার প্রতিটা কথা তরুর গায়ে আগুনের ফুলকির মতো লাগছে। তরু ধীর পায়ে নেমে এলো। লতার কথা তরুর সহ্য হচ্ছে না। বারবার নিজেকে নিজেই প্রশ্ন করতে লাগলো, কেন এভাবে ধোকা দিল ফায়জান ওকে? কোন অপরাধে? নিজেই তো ভালোবাসলো, নিজেই কেন ছেড়ে গেল তবে? কেন তরুকে এভাবে ভেঙে চুরে চুরমার করে দিল? রুমের দরজা বন্ধ করে তরু বই নিয়ে বসে। আজকে সারাদিন তরু অনেক পড়বে। বুকে যন্ত্রণা দিয়ে মস্তিষ্ককে বইয়ে বন্দি করে রাখবে তরু। মন কি কথা শোনে? খেয়াল করতেই দেখে বইয়ের পৃষ্ঠা চোখের পানিতে ভিজে গেছে সব। তরু স্থির হয়ে চেয়ারে বসে থাকতে পারছে না। ফ্লোরে গলা কাটা মুরগির মতো তরপাতে লাগলো। বারবার মনে হতে লাগলো এই বুঝি দম বন্ধ হয়ে যাবে যন্ত্রণায়। এই বুঝি মরে যাবে সে। মরে গেলেও বাঁচে। ফায়জান ফোন রেখে উদাস হয়ে বসে রইল। কালাম হোসেন এক মুহূর্তের জন্য ফায়জানকে একা ছাড়তে চান না। সর্বদাই কেউ না কেউ ফায়জানের আশেপাশে থাকে। বিকেলে বোনেরা, ভাইয়েরা, বউয়েরা মিলে তৈরি হয়ে নিল বিয়ের কেনাকাটা করতে যাওয়ার জন্য। ফায়জান একটা আকাশি রঙের পাঞ্জাবি পরে তৈরি হয়ে নিল। কালাম হোসেন ছোট ছেলের বিয়েতে 2 হাত খুলে খরচ করছেন। ফায়জানের হাতে নগদ 2 লাখ টাকা তুলে দিলেন। নিজের চেক বইয়ে সই করে চেক বইও দিয়ে দিলেন। শপিং মলে ঘুরে একটা সিঁদুর লাল রঙের বেনারসি শাড়ি কিনল। শাড়ি কিনতে গিয়ে ফায়জানের মনে পড়ল তরু বলেছিল বিয়েতে সিঁদুর লাল রঙের জামদানি পরবে সে। 70,000 টাকা দামের শাড়ি কিনতে বোনেরা সবাই কানাকানি করতে লাগলো। বড় ভাইয়ের বউ বলল, এতদিন তো বিয়ে করতে চাওনি, আর এখন বউয়ের জন্য এত দামি শাড়ি? বিয়ে তো একবারই করবো ভাবি। বউ আজ না হোক কাল ঠিকই মেনে নেব, কিন্তু বিয়ে তো তখন আর আবার করতে পারবো না। বাকি জীবন বউ খোটা দিবে বিয়েতে ভালো কিছু দিইনি বলে। সে রিস্ক নিতে যাচ্ছে না। কালাম হোসেন ফায়জানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ফায়জান বিয়ের কেনাকাটা করে ফিরেছে কিছুক্ষণ আগে। প্রায় সব টাকাই শেষ করে এসেছে। কালাম হোসেনের তা নিয়ে আক্ষেপ নেই। ছেলে যে নিজে দেখে শুনে লতার জন্য কেনাকাটা করেছে তাতেই কালাম হোসেন সন্তুষ্ট। সাজেদা এক গাল পান মুখে দিয়ে বলল, আল্লাহ রহমত করছে। আপনাকে আমি বলছি না এইবারের তদবির কামে আইব। যেই পানি পোড়া আনছি ফাইজান কথার বাইরে যাইব না। কালাম হোসেন সন্তুষ্ট হয়ে বললেন, তাবিজ কি ঠিকঠাক মতো রাখছো? হ, এইটা ওর বালিশের ভিতরে, একটা তোষকের নিচে আর একটা ওর খাওয়ার পানিতে চুবাই দেই। কালাম হোসেন সিগারেটে টান দেন। মুখে তৃপ্তির হাসি নিয়ে বললেন, একবার বিয়েটা হয়ে গেলেই সব শান্তি। পোলার সামনে সব সময় দুঃখী দুঃখী মুখ নিয়ে ঘুরবা। পোলারে বুঝাইবা আমি এখনো তোমার উপর রাগ হয়ে আছি। আপনি চিন্তা করেন না, আমি সারা দিনই ওরে এসব শুনাই যে আপনি আমারে ছাইরা দিবেন ও বেচাল করলে। একটু পর ফায়জান এসে বাপমার রুমের দরজায় টোকা দেন। বিয়ের কেনাকাটা সব এই রুমে।
এসবের সাথে ফায়জান নিজের ফোনও ফেলে গিয়েছিল, ফোন নিতেই এসেছে। সাদেদা ছেলেকে দেখে মুখের হাসি মিলিয়ে মুখে কষ্টের ছাপ ফুটিয়ে তুলল। ফায়জান ফোনটা নিয়ে চলে গেল। মাথা ধরেছে তার ভীষণ। শুধু কাপড় চোপড় কসমেটিক্স কিনিয়ে ফায়জান আজকে 3 লাখ টাকা উড়িয়ে এসেছে। বিয়ে যখন বাপের পছন্দ মতো করতে হবে, তাহলে বাপের টাকা কেন উড়াবে না? বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে তরুর মুখটা ভেসে উঠছে মনে। ফায়জানের বুক কেঁপে ওঠে। তরুকে কখনো কষ্ট দেবে সে কি ভেবেছিল? ভাবেনি। অথচ সেই তো কষ্ট দিচ্ছে। কেন এলো তরুর জীবনে সে? না এলেই ভালো হতো। তরু এই বুক ভাঙার যন্ত্রণা পেত না। ফায়জানের ইচ্ছে করলো একটা বার তরুর সাথে কথা বলার, কিন্তু পরক্ষণে মনে পড়লো আর কত কষ্ট দেবে, কি দরকার কথা বলার এখন। তরু ছাদের রেলিংয়ের উপর বসে আছে। বিষণ্ণ বিকেলের এই কোণে দেখা আলোয় উদাসীন হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তরু। বাড়ির সামনে লতা হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছে। তরু সেদিকে তাকিয়ে রইল অপলক। সামনে পরীক্ষা, অথচ কেন তরু বইতে মন দিতে পারছে না? এই জীবন এত কঠিন কেন? একটা লাফ দিয়ে এই জীবন থেকে ছুটি নিয়ে নিলে কেমন হয়? প্রবৃত্তি যখন বারবার লাফ দেওয়ার জন্য বলছে, তখনই মায়ের কথা মনে পড়ে গেল। মা যখন ছিল, কত যন্ত্রণা সহ্য করে তরুকে নিয়ে বেঁচেছিল। মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তো তরু নিজেই ছিল। তরু ফায়জানের জন্য জীবন দিয়ে দিতে চাইছ, কিন্তু তরু তো কারো বেঁচে থাকার কারণ। মা কি করে সহ্য করবে তরুকে হারানোর যন্ত্রণা? ফায়জান লতাকে নিয়ে সুখী সংসার করবে, তরু কেন জীবন দিয়ে দেবে তার জন্য? এসব ভাবনা মাথায় আসতেই তরু রেলিংয়ের উপর থেকে নেমে গেল। এসব আজে বাজে কথা কেন ভাবছে সে? তরু নিজের জন্য বাঁচবে। যে সম্পদ তরুর থেকে ভালোবাসার মানুষকে কেড়ে নিচ্ছে, সেই সম্পদ তরু কাউকে হজম করতে দেবে না। তরু অনেক কিছু না বুঝতে পারে, কিন্তু এটুকু জানে, আজ হোক বা কাল, আপোষে হোক বা আইনিভাবে, এই সম্পদের মালিক তরু নিজে। সেই পর্যন্ত যেতে হলে তরুকে বেঁচে থাকতে হবে। শত আঘাত আসুক, তবুও তরু হাল ছাড়বেন না। লতা ফোনে কথা বলুক, তরু সময় নষ্ট করবে না। তরু পড়তে বসবে। নিজের মনকে শত বুঝিয়ে তরু পড়তে বসলো, কিন্তু বেহায়া মন আবারও অবুঝ হয়ে যায়। 2 চোখ টলমল করতে লাগলো আবারও। দম যেন বন্ধ হয়ে আসবে যে কোনো মুহূর্তে। টেবিলের উপর মাথা রেখে তরু কাঁদতে লাগলো। ফায়জানদের বাড়িতে লাইটিং করা হচ্ছে। লাইটিং করা হচ্ছে লতাদের বাড়িতেও। আলমগীর রাবেয়াদের দাওয়াত দিয়েছে। নজরুল আলমগীরের মুখ থেকে ফায়জানের সাথে বিয়ের কথা শুনে চমকে উঠে। ফায়জানের সাথে লতার বিয়ে মানে? তাহলে তরু? নজরুল তরুকে কল দিল। কান্না করতে করতে তরুর গলা বসে আছে। ফ্যাসফ্যাসি গলায় তরু হ্যালো বলতেই নজরুল আবার চমকায়। আঙ্কেল, ফাইজান বিয়ে করেছে আঙ্কেল, তবে তরুকে না, লতাকে। শুধুমাত্র বাবা নেই, সম্পত্তি নেই বলে ভালোবাসার পরও হেরে গেলাম আমি। তুমি জানাওনি এই যে তোমারই? না আঙ্কেল, তাহলে আমার মূল্য রইল কই? আমার ভালোবাসার অপমান হতো তাহলে। যেই ভালোবাসার সংসার সম্পদকে কেন্দ্র করে হবে, সেখানে আমি কেন থাকবো বলেন? তুমি বললে আমি একটা ব্যবস্থা নিতে পারি তরু। না আঙ্কেল, কোনো ব্যবস্থা নিতে হবে না। আমি ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারিনি, অন্য কোনো কিছু দিয়ে তাকে আর ফেরাতে চাই না। সে ফিরল, আমি আর চাই না। যন্ত্রণা ছটফট করে দম বন্ধ হয়ে মারা যাব, তবুও তাকে আর চাইবো না। নজরুল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফেলে বলল, আমার মায়ের বাড়িতে চলে আসো তরু, ওখানে থাকলে তুমি ঠিক থাকতে পারবে না। আমি এখানেই থাকবো আঙ্কেল, ফাইজানের চোখের সামনেই থাকবো। যন্ত্রণায় পেতে পেতে আমার হৃৎপিণ্ড না হয় যন্ত্রণার আগুনে পুড়ে যাবে, তবুও আমি নিজেকে সে আগুনে পুড়িয়ে খাঁটি করে নিব। নজরুল আর কথা বাড়ালো না। রাবিয়া লতার সাথে ফায়জানের বিয়ের কথা শুনে ভীষণ অবাক হলো। ফায়জান তো তার মেয়েকে ভালোবাসতো, তবে এই কেমন ভালোবাসা ছিল? তরুর জন্য রাবিয়ার পরাণ পুড়তে লাগলো। পরক্ষণে মনে হলো ভালোই হয়েছে অবশ্য। রাবিয়া তো চেয়েছিল মনে প্রাণে ফায়জান যাতে তরুকে বিয়ে না করে। তার মেয়ের জীবন এখনই রান্নাঘরের 4 দেয়ালে আটকে যাবে, তা রাবিয়া মানতে পারতো না। মেয়ের দিকে তাকিয়ে রাবিয়া হয়তো মেনে নিত ঠিকই, কিন্তু মন সবসময় ফায়জানের উপর বিরূপ থাকতো। যে মেয়ে একদিন প্রতিষ্ঠিত হবে ভেবে রাবিয়া সবার আঘাত সহ্য করে গেছে, সে মেয়েকে নিয়ে গিয়ে দেখার স্বপ্ন কি না পূর্ণ হবে না? নিজের মেয়েকে রাবিয়া চেনে, তরু ঠিকই নিজেকে সামলে নিতে পারবে। রাবিয়া, নাজিয়া, সালেহা, নজরুল এলো বিয়ের আগের দিন বিকেলে। সন্ধ্যায় গায়ে হলুদ হবে। লতা পার্লারে গিয়েছিল সাজতে, আর রাবিয়া তরুকে বলল, যাবি তুই? তরু মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, না মা, আমার পড়া আছে। তরুর বুক কাঁপছে বারবার ভয়। মা যদি জানতে চায় ফায়জান কেন এরকম করছে, তাহলে কি জবাব দেবে মাকে? তরুকে অবাক করে দিয়ে রাবিয়া একটা বারও এই প্রসঙ্গে কথা বলেনি, যেন রাবিয়া জানেই না তরুর সাথে ফায়জানের কোনো সম্পর্ক ছিল।
গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই মিলে ভীষণ আনন্দ করলো, নাচানাচি, গান, হইহুল্লা সবই হলো। তরু নিজের ঘরের দরজা জানলা বন্ধ করে 2 কানে আঙুল গুজে বই নিয়ে বসে রইল। বাহিরের কোনো আওয়াজ যাতে কানে না আসে তার জন্য তার স্বরে চিৎকার করে করে পড়তে লাগলো। অনুষ্ঠান শেষ হতে হতে রাতের 2টো বেজে গেছে। লতা ভীষণ আনন্দিত। আজকের রাতটা লতার মনে হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রাত। এই রাতটা কেটে গেলেই ফাইজান তার হয়ে যাবে, আজীবনের জন্য ফাইজানকে নিজের করে পাবে। লতা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। কেন রাত শেষ হচ্ছে না? সকালবেলা গ্রামের রীতি অনুযায়ী ফাইজানকে 5 জন মিলে মেহেদি পড়ালো, তারপর সারা শরীরে হলুদ দেওয়া হলো। সব রীতিনীতি মেনে লতারও বিয়ে গোসল করা হলো। তরু লতাকে অপলক দেখতে লাগলো। নাজিয়ার কিছু ভালো লাগছে না, বারবার তরুকে বলল, তুই কেন মেনে নিচ্ছিস মুখ বুঝে? কেন তোর চাচা চাচিকে জানাচ্ছিস না? তোর কাজিন এত বেহায়া কেন? ও তো জানি তোরা একে অপরকে ভালোবাসিস। ও কিভাবে পারছে অন্যের প্রেমিককে বিয়ে করতে? তুই না জানলে আমি জানাবো। না নাজিয়া, কাউকে কিছু জানাতে হবে না। আমি বিচার সভা বসিয়ে ফাইজানকে নিজের করে পেতে চাই না। তাছাড়া ওর প্রতি আমার সব অনুভূতিকে আমি মেরে ফেলেছি। ফাইজান ছাড়াও তরু বাঁচবে। নাজিয়া তরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই কেন এত কষ্ট সহ্য করিস তরু? কিভাবে পারিস? আমি নিজেই তো সহ্য করতে পারছি না। তৈরি হয়ে নে, পোলাও রোস্ট খেতে হবে তো। শোন নাজিয়া, আমার প্লেটে তুই বারবার মাংস তুলে দিবি জোর করে করে, আমিও তোর প্লেটে তুলে দেব জোর করে করে। নাজিয়া তরুর দিকে তাকিয়ে বলে, গলা দিয়ে নামবে খাবার? না মানার কি আছে? কাজিনের বিয়ে, ভালো করে খাবো না তা কি হয়? যতই নিজেকে কোল প্রমাণ করিস তরু, অশ্রুতে টলমল করা চোখ কিভাবে লোকাবি? তরু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলে। এসব বাদ দে নাজিয়া। নাজিয়া বাহিরে বের হতেই তরু রুমের দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে কান্নারা সব বের হয়ে আসতে চাইছে। জানলা খুলে দিয়ে তরু হামাও করে কাঁদতে লাগলো। বিবির করে বলল, আমাদের আর গুছিয়ে সংসার করা হলো না। এক বালিশে দুজন মাথা রেখে ঘুমানোর যেই স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন আর পূর্ণতা পেল না। তোমার নীল পাঞ্জাবির সাথে মানিয়ে পরবো বলে যেই সাদা শাড়িটি কিনেছিলাম, তা এখন আমার বৈধব্য প্রকাশ করে। অনেক ইচ্ছে ছিল তোমার হাতে হাত রেখে আকাশের চাঁদ দেখব, অথচ তুমি এখন অন্য কারো আকাশের চাঁদ হয়ে গেলে। আমার আকাশ জুড়ে নিকোষ কালো অন্ধকার। হাত ধরে রাস্তা পার করে দিবে বলে একা একা রাস্তা পার হতে শিখিনি, অথচ জীবন আমাকে এখন এমন জায়গায় এনে ফেলেছে যে আমি তলিয়ে যাচ্ছি অতল গভীরে। হাত বাড়িয়ে তোলার মতো সেই তুমি নেই। নতুন জীবনের জন্য অনেক শুভকামনা। সারা বাড়িতে মরিচ বাতি জ্বলছে। অতিথিদের আনন্দিত হাস্যোজ্জ্বল মুখ তরুর বুকে বিষের মতো এসে বিঁধছে। বাবুর্চিদের রান্না করা খাবারের ঘ্রাণে তরুর গা গুলিয়ে আসছে। তরুর ইচ্ছে করছে কোনো অজানা জায়গায় লুকিয়ে যেতে। বাহির থেকে চিৎকার শোনা গেল। পাত্রপক্ষের গাড়ি আসছে। ছেলেমেয়েরা সবাই সেদিকে ছুটে গেল। তরুর হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নাজিয়া এসে তরুকে শক্ত করে জড়িয়ে ধরে। নাজিয়া জানে উপরে উপরে তরু যতই নিজেকে শক্ত প্রকাশ করুক, কিন্তু ভেতরে ভেতরে তো অন্তঃসার শূন্য। তরু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নাজিয়াকে বলল, আমাকে রুমে নিয়ে যা নাজিয়া, আমার হাত পা বন্ধ হয়ে আসছে, আমার নিঃশ্বাস আটকে আসছে। রুমে গিয়ে তরু নাজিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তরুর বুক ভেঙে আসছে। তরু ভেবেছিল সহ্য করতে পারবে, কিন্তু এখন বুঝতে পারছে এই যন্ত্রণা সহ্য করার মতো না। ভালোবেসে প্রিয় মানুষটাকে পাওয়ার কথা ছিল, অথচ তার বদলে পেল এক বুক যন্ত্রণা। নিয়ম করে কথা বলা মানুষটা যে নিয়ম করে যন্ত্রণা দেবে কেউ কি জানতো? একটা একটা করে মোট 7টা গাড়ি এসে দাঁড়িয়েছে। বরের গাড়ি এখনো আসেনি। কালাম হোসেন প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। অতিথিরা সবাই ভেতরে ঢুকে গেছে। এক দফা মানুষ খেতে বসে গেছে। একমাত্র মেয়ের বিয়ে। আলমগীর 500 মেহমানের আয়োজন করেছে। মেয়েরা লাগেজ নিয়ে লতাকে সাজাতে গেল। লতা ফাইজানের বোনের কাছে শুনেছে সব এক্সপেন্সিভ জিনিস কিনেছে ফাইজান লতার জন্য। কালাম হোসেন গেটের বাইরে অপেক্ষা করছেন। আরও 10 মিনিট পর দেখা গেল বরের গাড়ি এসেছে। পথে বরের গাড়ির চাকায় সমস্যা হওয়ায় ওটা রেখে অন্য গাড়িগুলো চলে আসতে হয়েছে। কালাম হোসেন এগিয়ে যেতেই দেখলেন বড় জামাই সোহেল শুকনো মুখে এগিয়ে আসছে। কালাম হোসেনের বুকের ভেতর ধুকপুক করছে। সোহেল এগিয়ে এসে একটা কাগজ এগিয়ে দেয় কালাম হোসেনের দিকে। কালাম হোসেন তা নিয়ে বলল, কিসের কাগজ দিছো এইটা? ফাইজানকে নামাও গাড়ি থেকে আগে। সোহেল মুখ ভোঁতা করে বলল, ফাইজান নেই আব্বা, ও পালিয়ে গেছে। কালাম হোসেনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কি বলছে এটা সোহেল? ফাইজান নেই মানে? গাড়ির টায়ারে ফাইজান নিজেই কিছু একটা করে রেখেছিল সম্ভবত। আপনারা তো দেখলেন গাড়ি দাঁড়িয়ে পড়েছে,
গাড়ি ঠিক করার জন্য দাঁড়ায়। আপনাদের গাড়ি চলে আসার পর আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়াই। ফাইজান আমাকে বলল প্রস্রাব করে আসছে। আমিও তা ভেবে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু 10 মিনিট হয়ে গেল, ও আসেনি। পরে গাড়িতে দেখি এই কাগজটা রেখে গেছে। চিঠিটা পড়ে বুঝতে পারলাম ফাইজান আর আসবে না বিয়ে করতে। কালাম হোসেনের সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ভয় ভয়ে তিনি কাগজটা খুললেন। আব্বা, যদিও শ্রদ্ধা সাইকেল কিনে দেন। আপনি বলেছিলেন সাইকেলের দরকার নেই, অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবে। ওই যে আমাদের ভালো চান বলেই বলেছেন, কিন্তু সেই ভালো আমাকে বঞ্চিত করেছে আমার অ্যাডভেঞ্চারাস কৈশোর থেকে। শুক্রবার ছুটির দিনে বন্ধুরা সবাই সাইকেল নিয়ে ঘুরতে যেত অনেক দূরের পথে, অচেনা পথে। একদিন এক মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়তাম। আমি শুধু বারান্দায় বসে দেখতাম ওরা হই হই করে হাসছে। একবার আপনাকে বললাম, আব্বা স্কুল থেকে পিকনিকে কক্সবাজার যাবে। আপনি বললেন যাওয়া লাগবে না, তুই সাঁতার জানিস না ভালো। আমি অনেক অনুরোধ করে বলেছি দরকার হলে আমি পানিতে নামবো না। আপনি বলেছিলেন দরকার নেই, পড়া নষ্ট হবে। এই 2 দিনে বরং পর আরও কিছুটা পরে এগিয়ে থাকতে পারবো অন্যদের থেকে। বড় হলে সারা জীবন পড়ে থাকবি কক্সবাজার যাওয়ার জন্য। পর আমি বলেছি আব্বা, এগিয়েছিলাম সবার থেকে, কিন্তু আমার লাস্ট বেঞ্চে বসা ক্লাসের লাস্ট বয়টা পিকনিকে থেকে এসে যে উল্লাস করেছে, পরীক্ষায় ফার্স্ট হয়ে সেই উল্লাস আমার হয়নি আব্বা। আর বড় হয়ে আমি কক্সবাজার গিয়েছে, কিন্তু কৈশোরের সেই বন্ধুদেরকে আর পাশে পাইনি। সব বয়সের কিছু চাওয়া থাকে আব্বা। আপনি আমাদের ভালো চাইতেন সবসময়, কিন্তু ভালো রাখেননি আমাদের। ভালো চাওয়া আর ভালো রাখা দুটো আলাদা বিষয়, এটা আপনি বুঝতে পারেননি। আমার সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতেন, নিজেকে আমার মনে হতো অবুঝ শিশু। আপনার এই ভালো চাওয়ার চক্করে পড়ে আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। আমি ভালোবেসেছিলাম যাকে, আপনি তাকে পছন্দ করেননি, ওর বাবা নেই বলে। বাবা মা কি সবার আজীবন থাকে? আপনি যে আগামীকাল বেঁচে থাকবেন তার নিশ্চয়তা কি? আমাকে বারবার আপনারা ধোঁকা দিয়েছেন। মায়ের অসুস্থতার কথা বলে আমার সাথে মিথ্যে বলেছেন, তারপর মাকে তালাক দিবেন এটা বলে সবচেয়ে নিকৃষ্ট নাটকটা করলেন। আপনি আর মাঝে কি এরকম জাদু অভিনেতা তা আমি আগেই বুঝতে পারিনি। শেষে কিনা এরকম একটা জঘন্য মিথ্যে কথা বলতেও বাদ দিলেন না। ওই দিন আমার ফোনটা আমি ইচ্ছা করে আপনাদের রুমে রেখে এসছি, রেকর্ডার অন করে। আপনার ছেলে হয়ে অভিনয় করতে পারবো না তা তো আর হবে না আব্বা। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আজ করি আর 1 যুগ পরে। আপনার কথা মতো সবসময় সব কিছু করে এসছে, কিন্তু একটা কাজ আপনার কথা মতো করতে পারছি না আব্বা। আমি যাকে ভালোবাসি তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসি। নিজের মনকে অন্য কারো কাছে রেখে সংসার অন্য কারোর সাথে করা আমাকে দিয়ে হবে না। আমার ভালোবাসা মিথ্যে না, আমার কমিটমেন্ট মিথ্যে না। কালাম হোসেন সোহেলের দিকে তাকিয়ে বলল। এখন আমি কি করব সোহেল? সোহেল জবাব দিতে পারল না। সোহেলের মামাতো বোন তরু লতা। সোহেল এগিয়ে গিয়ে আলমগীরকে জানায় সবটা। মুহূর্তে আনন্দ অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। লতাকে সাজানো হচ্ছে, এরই মধ্যে জানাজানি হয়ে গেল ফাইজান আসেনি। আলমগীর ফাইজানের আব্বার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল। মুহূর্তে বিয়ে বাড়ির চেহারা পাল্টে গেল। এত আয়োজন, এত কিছু, সব কি বৃথা যাবে? কালাম হোসেন সেই ধস্তাধস্তির মধ্যে জানতে পারলেন ফাইজান আসলে লতারই চাচাতো বোন তরুকে ভালোবাসে। কালাম হোসেন একটা সূক্ষ্ম চাল চাললেন। আজকে যদি বউ নিয়ে বাড়ি না ফিরেন তবে তিনি সবার কাছে ছোট হয়ে যাবেন এলাকায়। সিদ্ধান্ত নিলেন তরুকে ফাইজানের বউ করে নিয়ে ফিরবেন। ফাইজানকে ছাড়া আর হাতের মুঠোই আনতে পারবেন না বুঝতে পেরেছেন। তবে তরুকে এমন শিক্ষা দেবেন যে আজীবন আফসোস করবে। সুইটিকে যেভাবে তাড়িয়েছিল, তরু বিয়ের পর নিজে থেকে ফাইজানকে ছেড়ে আসবে। তা 2 বছর সংসার করুক আর 10 বছর, তরুকে শাস্তি দেবেন না। আলমগীরের কাছ থেকে সরে গিয়ে নজরুলের কাছে যায়। দুষ্ট লোকের কথা মিষ্টি হবে এটা সবাই জানেন। নজরুলের হাতে পায়ে ধরে অনুরোধ করে কালাম হোসেন তরুকে ফাইজানের সাথে বিয়ে দিতে আজকে এই আসরে। কালাম হোসেনের স্থির বিশ্বাস এখানে উপস্থিত কারো না কারোর সাথে ফাইজান যোগাযোগ করবে। যদি যোগাযোগ করে তাহলে জানতে পারবে তরুর সাথে বিয়ে হবে। তরুর সাথে বিয়ে হবে জানলে ফাইজান আসবে। নজরুল এক কথায় সোজা নিষেধ করে দিল।
নজরুলের হাতে ধরে অনুরোধ করে কালাম হোসেন বলল, ফাইজান আমার ছেলে, তো আমাকে জানায়নি এসব ব্যাপারে। জানালে কি এরকম ভুল করি? আপনি মেয়েকে ডেকে জিজ্ঞেস করুন না ভাই। ছেলে মেয়ে রাজি থাকলে আমরা কেন ঝামেলায় জড়াবো? অনেক অনুরোধের পর নজরুল তরুকে ডাকে। কালাম হোসেনকে অবাক করে দিয়ে তরু নিজে অসম্মতি জানায় ফাইজানকে বিয়ে করতে। কালাম হোসেন লজ্জিত মুখে শেষ পর্যন্ত ফিরে গেলেন। রাবিয়া তরুর কথা শুনে স্বস্তি পায়। তরু যে বিয়ের জন্য হ্যাঁ বলেনি, এতেই রাবিয়া খুশি। রাবিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবে, এরকম কতদিন পার হয়ে গেছে রাবিয়া শুধু আকাশের দিকে তাকিয়ে তরুর বাবাকে উদ্দেশ্য করে বলতো, এই যন্ত্রণার জীবন আর টানতে পারছি না আমি। টাকা পয়সা ছাড়া যে একা একটা নারীর জীবনে কত বিচিত্র অভিজ্ঞতা হয় তা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। তাই স্বার্থপরের মতো হলেও রাবিয়া চায় মেয়েটা এখনই বিয়ে না করুক। রাবিয়ারও তো এই বয়সে বিয়ে হয়ে যায়। বছর না পেরোতেই তরুর জন্ম হয়। লেখাপড়া করতে পারল কই? নিজে যদি শিক্ষিত হতো, কিছু করতো, তাহলে খুঁটির জোর থাকতো। আলমগীর আর আমেনা রাবিয়ার সাথে অবিচার করতে পারত না। রাবিয়া তাই চায় মেয়ে পড়ুক, পড়ে নিজে প্রতিষ্ঠিত হোক। রাবিয়া জীবনে ঠকেছে, তরুকে কেউ যাতে না ঠকাতে পারে। তরু মন দিয়ে পড়ছে, মন প্রাণ দিয়ে চাইছে ফাইজানকে ভুলে যেতে। ফাইজান কেউ না, ফাইজান তার জীবনে একটা দুঃস্বপ্ন ছাড়া কিচ্ছু না। বুকটা কেমন পাথরের মতন ভারী হয়ে আছে। তরুর জীবনের অঙ্কের হিসেব মিলছে না। ফাইজানকে তরু এই জীবনে আর ফিরে পেতে চায় না। তবে তরুকে এভাবে ঠকানোর হিসেব ফাইজানকে দিতেই হবে। এক চুল ছাড় দেবে না তরু। একদিন আগেও যদি তরু জানতো, তাহলে তো নজরুল আঙ্কেলকে, মাকে জানাতো না। এই মানুষদের সামনে যেতে তরুর এখন ভীষণ অস্বস্তি হয়। লজ্জায় চোখ তুলে তাকাতে পারে না। একজন ভুল মানুষকে বিশ্বাস করে তরু ঠকে গেছে। এই জন্মে কি এই আঘাত খুঁজবে? নদীর নামটা ফাইজান জানে না। একটা গাছের সাথে হেলান দিয়ে ফাইজান বসে আছে। পরনের শেরওয়ানি ঘাসের উপর পড়ে আছে। পাগড়ি ভাসছে নদীর জলে। ফাইজানের গায়ে একটা পাঞ্জাবি পাজামা। মাথা ভার ভার লাগছে ফাইজানের। কতদিন হলো তরুকে দেখে না। ফাইজানের বুকের ভেতর জ্বলছে ভীষণ। তরুকে এক নজর দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে। বিড়বিড় করে বলল, আমি চাই করে থাকি তরু, সবকিছুর ব্যাখ্যা আছে আমার কাছে। আমি জানি আমি ভুল ছিলাম না। তোমার জন্য আমার মনে সেই শুরু থেকে যে অনুভূতি ছিল, আজও তাই আছে। শেষ নিঃশ্বাস অবধি তাই থাকবে। কিন্তু আমি নিরুপায় তরু। আমার ছায়া তোমার জীবনে পড়ুক আমি চাই না। আমি না হয় শোকতারা হয়ে দূর থেকে তোমাকে দেখে যাব। ফাইজানের দুই চোখ অশ্রু জল হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে ফাইজান বলল, তুমি আমাকে ভালোবেসেছিলে, আমিও তোমাকে ভালোবেসেছিলাম। পার্থক্য হলো তোমার ভালোবাসা আমার প্রতি ঘৃণায় রূপ নিয়েছে, আর আমার ভালোবাসা তোমার প্রতি আরো তীব্র হয়েছে। কালাম হোসেন ঘরের বারান্দায় বসে মাথায় পানি দিচ্ছে। সাজেদা বেগম রুমে বসে বিলাপ করে কাঁদছে। ছেলে এমন কোন ডাইনির পাল্লায় পড়েছে খেয়ে জানি। আশেপাশের বাড়ির সবাই আসছে বউ দেখতে। সবাই যখন জানতে পারছে ফাইজান বিয়ের আসরে যায়নি, একে অন্যের গা টেপাটিপি করছে। কালাম হোসেন হুঙ্কার দিয়ে বলল, তামাশা দেখতে আসছে নাকি এরা? আমার বাড়ি কি চিড়িয়াখানা? বাইরেও সবাই। দুই একজন বলছে, আহারে শরম রে, কেমন শরম দিল পোলা বাপ মায়েরে। সোহেল শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসে। শ্বশুরের মাথায় বরফের পুটলি চেপে ধরে সোহেল বলল, আব্বা, ফাইজান কাজটা হয়তো ঠিক করে নেই, আমি জানি, কিন্তু আব্বা ও ভুলও করে নাই। আপনি যে স্বপ্ন নিয়ে ফাইজানের সাথে লতার বিয়ে দিতে চাইছিলেন, সেটা কোনোদিনও পূর্ণ হতো না। কালাম হোসেন বিরক্ত হয়ে বলল, গাঁজাখুরি কথা কইবা না, আমার মাথা গরম এখন। বিয়েটা হইলে তো মাথা আরও গরম হইতো যখন সত্যিটা জানতেন। কালাম হোসেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সোহেল এদিক ওদিক তাকিয়ে বলল, লতারা যে বাড়িতে থাকে এই বাড়িটা তো আমার আলমগীর মামুন না, ওইটা তোর আব্বার করা বাড়ি, যার আইনত মালিক তোরও। আর আলমগীর মামা যেসব দোকানপাট সম্পদের কথা বলেছে আপনারে, ওগুলো সব কিছুই তরুর আব্বার। আলমগীর মামা তেমন কিছু করতে পারেনি বিদেশে থেকেও। বড় মামা মারা যাওয়ার পরে এসব সব জোর করে দখল করেছে। আব্বা, তরু তো সারা জীবন এরকম ছোট থাকবে না, বড় হবে, বিচার বুদ্ধি হবে, ওর সব কিছু তো আদায় করে নিবে তখন। কালাম হোসেন সন্দিহান দৃষ্টিতে তাকায়।
জামাইয়ের দিকে, তারপর বলে, তুমি আমাকে এসব কথা আগে কেন বলো নাই? আমি কি জানতাম না কি আগে এসব? আমি তো ভেবেছি ফাইজান তো লতাকে পড়াতো, ও হয়তো পছন্দ করে বিয়ে করতে চেয়েছে। আজকে আসার পথে আপনার মেয়ে আমাকে বলে সব কিছু। কালাম হোসেন উঠে গিয়ে সাজেদাকে বলল, নেকি কান্না বন্ধ করো। আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছি। পোলার সন্ধান করো, পোলার পছন্দের মাইয়ার লগে বিয়া দিমু। সোনার ডিম পাড়া হাঁস তো ওই মাইয়াই। আমার পোলা তো খাঁটি সোনা খুই জানিয়েছি। সাজেদা বুঝতে পারে না কিছু, তবুও স্বামীর আনন্দিত মুখ দেখে সাজেদার বুক থেকে পাথর নেমে যায়। সারা রাত লতা ঘুমোতে পারল না। তরু রাত জেগে পড়ছিল। হুট করে কান্নার আওয়াজ শুনে উঠে দাঁড়ায় তরু। রাতের প্রায় 2:30 বাজে। এত রাতে কে কান্না করছে? বাহিরে উথাল পাথাল জ্যোৎস্না, চারদিক ভেসে যাচ্ছে যেন চাঁদের আলোয়। রাবেয়া আলমগীর সবাই চলে গেছে সন্ধ্যের দিকে। তরু একা। বাহিরের দিকে তাকিয়ে তরুর মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীতে তরু শুধু একাই আছে। জানলার দিকে তাকিয়ে তরুর বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। কতদিন ফাইজান জানলার সামনে এসে দাঁড়িয়ে থাকতো তরুকে দেখার জন্য। নিজেকে সামলে তরু রুম থেকে বের হলো। লতার কান্নার আওয়াজ আসছে। লতা রুমের দরজায় নক করে তরু। দরজা খুলতে সময় নেই লতা। চোখ দুটো ফুলে গেছে লতার কান্না করতে করতে। তরুকে দেখে লতার সব রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। সব কিছুর মূলে তো তরু। তরুর জন্যই তো লতা ফাইজানকে পেল না। আর হিংস্র প্রাণীর মতো লতা তরুর গলা চেপে ধরে। আচমকা আক্রমণে তরু হতচকিত হয়ে যায়। লতার শক্ত হাতের বাঁধন ছাড়াতে তরুকে বেগ পেতে হয়। শেষে উপায় না পেয়ে তরু লতার চুলের মুঠি টেনে ধরে। চুলে আঘাত পেতেই লতার হাতের বাঁধনই আলগা হয়ে আসে। তরুর চুল ছেড়ে দেয়। হাঁপাতে থাকে তরু। লতার জন্য তরুর মায়া হয়। বেচারা মিথ্যে মায়ায় জড়িয়ে ফেলেছে নিজেকে। যাকে ভালোবাসলো জানতে পারেনি সে যে আসলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। সে আসলে ভীষণ স্বার্থপর একজন মানুষ, যে নিজের স্বার্থে সবাইকে ব্যবহার করতে জানে শুধু। লতা ফ্লোরে বসে চোখ মুছতে মুছতে বলল, আমার জীবন থেকে ফাইজানকে কেড়ে নিলি তুই। তোর জন্য শেষ মুহূর্তে এসে ফাইজান আমার হয়নি। তোকে আমি কখনোই ক্ষমা করব না। আমি কি তাকে পেয়েছি লতা, যে আমাকে ঠকিয়ে তোকে আপন করে চেয়েছে, তারপর আবার তোকে ছেড়ে দিয়েছে? সে তো মৌমাছি রে পাগল, ফুলে ফুলে উড়ে বেড়ায়। ও কাউকে ভালোবাসতে জানে না লতা। আমার ভালোবাসার দরকার নেই, আমার ফাইজানকে চাই। আমি ওকে প্রথম দেখেই ভালোবেসেছি। সব সময় সব কিছুতে তুই আমাকে হারিয়েছিস। আমি সব সময় হেরে গেছি তোর কাছে। তাই ফাইজানকে নিয়ে আমি মরণবাজি ধরেছি। তোকে আমি জিততে দিব না। তরু লতার পাশে বসে বলল, আমার আবার হার জিত। যে মানুষটা আমাকে দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে দিয়েছে, আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়ে কাছে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে আস্ত করে, তাকে আমি আর চাই না লতা। তোর ভালোবাসা তুই নিয়ে যা, আমার আর কাউকে চাই না। লতাকে শান্ত করে তরু নিজের রুমে যায়। জানলা বন্ধ করতে গিয়ে তরু ভূত দেখার মতো চমকে ওঠে। জানলার সামনে ফাইজান দাঁড়িয়ে আছে। তরু দাঁতের সাথে দাঁত চেপে এগিয়ে যায় জানলার দিকে। ফাইজানের পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার। শান্ত স্বরে তরুকে জিজ্ঞেস করলো, কেমন আছো তরু? তরুর মনে হলো কত যুগ পরে যেন সে ফাইজানের কণ্ঠস্বর শুনতে পেল। কি আশ্চর্য! বুকের ভেতরের আগুন যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। এক মুহূর্ত অপেক্ষা করে ফাইজানের মুখের উপরে জানালা বন্ধ করে দিল তরু। ফাইজান হয়তো বিহ্বল হয়ে তাকিয়ে রইল বন্ধ জানালার দিকে। তরু কি তবে সত্যি মুখ ফিরিয়ে নিয়েছে? অবশ্য নেয়ার মতোই তো কাজ করেছে ফাইজান। তরু তাকে ঘৃণা করবে এখন তা তো ফাইজানের জানা কথা। তবুও কিসের আকর্ষণ এত তরুর প্রতি? কেন তরুর শান্ত মুখখানা দেখার জন্য এতটা ঝুঁকি নিয়ে ফাইজান এখানে এসেছে? ভালোবাসার যে কি ব্যথা তা বুঝি ভালো না বাসলে কেউ বুঝবে না। আফসোস একটাই ফাইজানের, কেউই নেই তাকে বুঝার মতো। কালাম হোসেন ফাইজানের সব বন্ধুদের সাথে যোগাযোগ করেছেন। সবাইকে জানিয়েছেন ফাইজানের সাথে যোগাযোগ হওয়া মাত্রই যাতে জানায় যে ফাইজানের পছন্দের মেয়েকে মেনে নিতে তার কোনো অসুবিধা নেই। তিনি দরকার হলে স্ট্যাম্পে সই দিয়ে বলবেন এই কথা।
তবু ছেলে যাতে বাড়ি ফিরে যায়। সারা রাত কালাম হোসেনের দুশ্চিন্তা নিয়ে কাটে। তরুর মতো মেয়ে হাতছাড়া হয়ে যাবে এটা ভাবলেই কালাম হোসেনের বুকে ব্যথা শুরু হয়। এত অর্থ সম্পদের মালিক মেয়েটা, তার ছেলে তো সোনার ডিম পাড়া হাঁস খুঁজে নিয়েছিল নিজেই। কেন যে ছেলের পছন্দ বুঝতে চাইল না। নিজেকে নিজের গালাগাল দিতে ইচ্ছে করছে কালাম হোসেনের। এত বোকামি কেন করলো? সেই সাথে আলমগীরের উপরও চরম রাগ হলো। শালা নিজের বেকুব মেয়েকে তার এরকম মেধাবী ছেলের কাছে গছিয়ে দেওয়ার ধান্দা করছিল। ভাগ্যিস ছেলে পালিয়েছে। কালাম হোসেন পরিকল্পনা সাজিয়ে নেয়। ফাইজান ফিরে এলে কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবে সেই ছক সাজিয়ে ফাইজানের মাকে তার রোলটা বুঝিয়ে দেয়। সাজেদা স্বামীর পরিকল্পনা বুঝতে পেরে বলল, মাগো, আপনার মাথায় এত চিকন বুদ্ধি আমি বুঝতেই পারি না। আপনি কেমনে সব এমনি পরিকল্পনা করে ফেলেন? কালাম হোসেন আরামে চোখ বুঝেন। বুদ্ধির তারিফ পেতে তার ভালো লাগে। তার স্ত্রী মহিলাটা অত্যধিক বোকা। বোকা বলে স্বামীর সবকিছু তার কাছে বুদ্ধিদীপ্ত মনে হয়। অবশ্য এই লোক বোকা হওয়া উপকারী, তা না হলে পুরুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে। কালাম হোসেন এসব পছন্দ করেন না। তিনি চান মেয়েরা থাকবে স্বামীর কথার নিচে। তাদের কাজ রান্না করা, সন্তান পালন করা। পুরুষের সাথে টক্কর দেওয়া মেয়ে তার চোখের বিষ।